হ্যালো এভরিওয়ান, বিসিএস ব্লুপ্রিন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিসিএস অ্যান্ড রিটেন কনটেক্সটে খুবই একটা প্রমিনেন্ট আর্টিকেল, which is none other than the blue economy potential of marine resources for sustainable development, especially in Bangladesh. This presentation is commensurate to the gist of 4 to 5 articles which was published in the Daily Star, the Business Standard, and the Journal of Aquatic Research and Sustainability. Myself, Arjun Roy, presenting the very core presentation on blue economy. আশা করি এই আর্টিকেলটা আপনারা যদি দেখেন এবং শোনেন, it would be beneficial for all of you. So, সুনীল অর্থনীতি। তো আমরা শুরুতেই যদি প্রবৃদ্ধি, জীবনমান এবং বাস্তু সংস্থানের যে সেতুবন্ধন এইসব নিয়ে কথা বলি, তাহলে ব্লু ইকোনমিকে একটা স্ট্যান্ডার্ডে কম্প্রাইজ করা যাবে। সো এটা আসলে ব্লু ইকোনমি, ইকোনমিক গ্রোথ, আমাদের ইমপ্রুভ লাইভলিহুড এবং ওশান ইকোসিস্টেম নিয়ে কথা বলে। আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংকে 2018 সালের একটা স্টেটমেন্টকে ফলো করি, তাও দেখব সমুদ্রের পরিবেশের ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার হলো ব্লু ইকোনমি। তার সংজ্ঞাটা আমরা কি বুঝতে পারলাম? অর্থাৎ আমরা অবশ্যই সামুদ্রিক যে সম্পদগুলো আছে, ইট ক্যান বি মিনারেল, ইট ক্যান বি অ্যাকোয়াটিক লাইফ, ইট ক্যান বি অয়েল রিসোর্সেস, যেটি হোক না কেন আমরা অর্থনৈতিক ডেভেলপমেন্ট চাই, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট চাই, ইকোনমিক এনহ্যান্সমেন্ট আমরা চাই, কিন্তু সেক্ষেত্রে যাতে সমুদ্রের পরিবেশে যাতে ভারসাম্য নষ্ট না হয় এই দিকে খেয়াল রাখতে হবে। আমাদের অবশ্যই মনে আছে আমাদের সমুদ্র বিজয়ের কথা। বাংলাদেশের নতুন যে অর্থনৈতিক দিগন্ত তা সেই সমুদ্র বিজয় থেকে সৃষ্টি হয়েছিল। 2012 সালে মায়ানমার এবং 2014 সালে ভারতের সাথে আইনি বিজয়ের মাধ্যমে সমুদ্র সীমা সুচিন্তিত বা সুনিশ্চিত হয়। সো এইটার মাধ্যমে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমরা এক্সক্লুসিভ ইকোনমিক জোন সম্বন্ধে একটা ভালো ধরনের অধিকার আমরা পাই। সো এই ক্ষেত্রে ইন্ডিয়ার কাছ থেকে 2014 সালে আমরা ইন্ডিয়া ম্যারিটাইম বাউন্ডারি নিশ্চিত করি এবং মায়ানমারের কাছে থেকে আমরা মায়ানমার ম্যারিটাইম বাউন্ডারি নিশ্চিত করি। এটার মাধ্যমে আমাদের যে এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা একটা ট্রায়াঙ্গেল শেপে বেশ বড় হয় এবং এটার আয়তন প্রায় 1,18,813 কিলোমিটার। অর্থাৎ এইটা প্রায় আমাদের যে মূল ভূখণ্ডের প্রায় সমান এবং 315 নটিক্যাল মাইলে আমরা সার্বভৌম অধিকার পাই। অর্থাৎ এই ক্ষেত্রে শুধুমাত্র আমাদেরই অধিকার আছে। এটাকে আমরা বলছি মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ এবং 710 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সম্পদশালী তটরেখা আছে। এই ক্ষেত্রে আমরা সম্পদগুলো চাইলে আমরা আহরণ করতে পারবো। এবং বঙ্গোপসাগর, এটার যদি আমরা কথা বলি তো এই ক্ষেত্রে আমরা দেখব আমাদের দুই ধরনের অ্যাসেট আছে। ফার্স্ট অ্যাসেট ইজ লিভিং রিসোর্সেস, সেকেন্ড অ্যাসেট ইজ নন লিভিং রিসোর্সেস, প্রাণীজ সম্পদ ও খনিজ ও অপ্রাণীজ সম্পদ। মৎস্য প্রজাতি প্রায় 475 প্রজাতির ফিনফিশ এবং 36 প্রজাতির চিংড়ি মাছ আছে, যা একটা হিউজ নাম্বার। অন্যদিকে 165 প্রজাতির সামুদ্রিক শৈবাল বা সি উইড আছে, যার বহুমুখী অর্থনৈতিক ঔষধি গুণ আছে এবং আমরা চাইলে খুব ভালোভাবে চায়না সহ ইউরোপ, ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলোকে আমরা এক্সপোর্ট করতে পারি। পাশাপাশি মাড ক্র্যাবস এবং হচ্ছে ঝিনুক, যার অত্যন্ত চাহিদা আছে ইন টার্মস অফ দ্য এক্সপোর্ট ডিমান্ড। অন্যদিকে খনিজ এবং প্রাণীজ সম্পদের ক্ষেত্রে তার বিশাল ভাণ্ডার আছে। বিপুল পরিমাণে প্রাকৃতিক গ্যাস এবং তেল, অফশোর ব্লকস, বছরে প্রায় $1.2 বিলিয়ন মূল্যের গ্যাস আহরণের সম্ভাবনা এখানে আছে। অন্যদিকে ভারী খনিজের কথা বললে ইউরেনিয়াম, থোরিয়াম তো অনেকে বলছে যে দ্য ফিউচার ফুয়েল। সো ইন্ডিয়া রিসেন্টলি থোরিয়ামের মাধ্যমে যে এনার্জি জেনারেশন, সেটা তারা হচ্ছে সেকেন্ড কান্ট্রি হিসেবে
তারা ক্র্যাক ডাউন করেছে জিনিসটাকে। সো আমাদেরও যেহেতু এইভাবে খনিজ সম্পদগুলো আছে, আমরাও চাইলে থোরিয়ামকে ইউজ করি, যেহেতু ইউরেনিয়াম ইউজের মধ্যে অনেক ধরনের বাধা থাকে এবং ইউরেনিয়াম আসলে ওই রকমভাবে অ্যাভেলেবেল না। অন্যদিকে থোরিয়ামটা বেশ অ্যাভেলেবেল থাকে অনেক সময়, বিশেষ করে তটরেখার দিকে। সো সেক্ষেত্রে থোরিয়ামকে যদি আমরা ইউজ করি, আমরা ইউরেনিয়াম থেকে প্রায় 2x পরিমাণে আমরা জ্বালানি পেতে পারি। এছাড়াও গার্নেট, জিরকন ও ম্যাগনেটাইট সহ 13টি মূল্যবান খনিজ পদার্থ তো আছে। সামুদ্রিক মৎস্য খাত, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক চালিকা শক্তি। এখানে সর্বোচ্চ সম্ভাবনা বিদ্যমান। বছরে প্রায় 40 লক্ষ বা 4 মিলিয়ন মেট্রিক টন মৎস্য আহরণ করা সম্ভব এখান থেকে। এইটা যদি সম্ভব হয় তাহলে জিডিপির অবদান কেমন হবে? মৎস্য খাত মোট জিডিপির 3.57 এবং কৃষিজ জিডিপির 25%। অর্থাৎ এই ক্ষেত্রে একটা শার্প আমরা ইনক্লাইনেশন আমরা অবজার্ভ করব। অন্যদিকে ফুড সিকিউরিটির কথা যদি বলি, দেশের দৈনিক প্রাণীজ আমিষের প্রায় 60% আসে এই মৎস্য খাত থেকে, এবং কর্মসংস্থান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 2 কোটি মানুষ, মানে প্রায় 10%-এরও বেশি মানুষ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এটার সাথে জড়িত। যদি দ্য ফিশারিজ গ্রোথ প্যারাডক্সের কথা যদি বলি, তো এখানে একটা বৈপরীত্য লক্ষ্য করা যায়। এটা কি? সেটা হচ্ছে আমাদের যে ইনল্যান্ড যে অ্যাকোয়া কালচার যেগুলো আছে, যেমন হচ্ছে আমাদের বিল, নদী, হাওর বাওর, এগুলার থেকে আমরা মোট 12.35 মানে প্রায় ধরতে পারি 15% আসে হচ্ছে আমাদের ইনল্যান্ড অ্যাকোয়াকালচার থেকে। অন্যদিকে আমাদের প্রায় সমান সমুদ্র যে আছে, আমাদের ইংল্যান্ডের সমান মানে ডাইমেনশনে যে আমাদের সমুদ্র আছে, এটা থেকে মাত্র আমরা 4.5% আহরণ করি। এবং অন্যদিকে যে মেরিন যে ফিশারিজ, সেই মেরিন ফিশারিজে মাত্র আমরা 3.5% আমরা আহরণ করি। অর্থাৎ গভীর পানিতে আমাদের অতিরিক্ত মাছ ধরা হলেও গভীর সমুদ্রের বিশাল অংশ এখনও অব্যবহৃত। অর্থাৎ আমরা যদি মৎস্য আহরণ করিও, আমরা যেটা করি যে আশেপাশে থেকে আমরা মৎস্যগুলো থেকে আহরণ করি আমাদের সমুদ্রের। বাট যেটা আমরা দেখি যুক্তরাষ্ট্র এবং ইউরোপে দেখি যে তারা বড় বড় জাহাজ নিয়ে যায় এবং তা একদম সমুদ্রের একদম ঠিক গভীর জায়গা থেকে গিয়ে তারা মৎস্যগুলো আহরণ করে। সো এটা আমরা মিস করতে পারবো না। সো আমাদের এই ইকোনমিটাকে আমাদের এভেল করতে হবে। সামুদ্রিক বাণিজ্য এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা যদি আমরা উল্লেখ করি, তাহলে দেখব বাণিজ্য এবং লজিস্টিক, ট্রেড অ্যান্ড শিপিং, 94% যে বৈদেশিক বাণিজ্য যেটা হয়, দেশের মোট বাণিজ্যের যা চট্টগ্রাম, মোংলা এবং মাত্রাবাড়ির মাধ্যমে সম্পন্ন হয়, তা 94% হয় আমাদের এই সমুদ্রের মাধ্যমে। তো সেক্ষেত্রে কৌশলগত করিডোর দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সাথে যোগাযোগের মূল কেন্দ্র বা সি লাইন্স অফ কমিউনিকেশন হিসেবে বঙ্গোপসাগরের যে ভূমিকা, তা হচ্ছে অনেক। অর্থাৎ লজিস্টিকের যদি কথা বলি, অর্থাৎ আমরা যদি কমিউনিকেশনের কথা বলি, এই ক্ষেত্রেও ব্লু ইকোনমি খুব বড় ভূমিকা রাখবে। অন্যদিকে আমরা সবাই এনার্জি সিকিউরিটির কথা বলি, কিন্তু আমরা এরপরও আমরা যে হাইড্রোকার্বন বেসড যে আমাদের ফুয়েল প্রোডাকশন আছে, তা থেকে তো বের হতে পারছি না। কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা সাহায্য করবে যদি আমরা সামুদ্রিক যে সম্ভাবনা আছে তাকে আমরা যদি অ্যাভেল করতে পারি। এটা কীভাবে করব? কারণ হচ্ছে আমদানি নির্ভরতা কমাতে গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান অত্যন্ত জরুরি। অন্যদিকে সমুদ্রের বায়ু যে অফশোর ওয়াইন্ড, জোয়ার ভাটা বা টাইডাল এবং থার্মাল কনজারভেশন এর মাধ্যমে বিপুল পরিমাণ নবায়নযোগ্য বা রিনিউয়েবল ফুয়েল প্রোডাকশন পসিবল। এটা খুবই ইম্পর্টেন্ট। সো ব্লু ইকোনমির যে বর্তমান অবস্থা তা যদি বলি, সো জিডিপির প্রায় এটা হচ্ছে 3%। এটা বেশ পুরাতন ডাটা, 2018 সালের। তো 6.2 বিলিয়ন আমাদের জিডিপির মাত্র 3%। এটাকে যদি আবার ভাগ করি তাহলে দেখব যে কিছু আসে সামুদ্রিক পরিবহন ও বন্দর থেকে, মেরিটাইম ট্রান্সপোর্ট অ্যান্ড পোর্টস থেকে, কিছু আসে ফিশারিজ এবং অ্যাকোয়া কালচার থেকে, এবং কিছু অফশোর ওয়েল অ্যান্ড গ্যাস থেকে, এবং কিছু কোস্টাল ট্যুরিজম এবং রিক্রিয়েশন থেকে।
অর্থাৎ সমন্বিত পরিকল্পনা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে এই অবদান কিন্তু বহুগুণে বাড়ানো সম্ভব, কারণ এখানে কিন্তু মাল্টিফেরিয়াস অপরচুনিটি আমরা দৃশ্যমান করতে পারছি। আরেকটা টার্ম যা উঠে এসেছে তা হচ্ছে সি ব্লাইন্ডনেস এবং কাঠামোগত দুর্বলতা। আমরা যদি ল্যান্ড সেন্ট্রিক মাইন্ডসেট যদি বেশি গুরুত্ব দিই, অন্যদিকে মেরিন যে ক্যাপাবিলিটিস আছে এটাকে আমরা যদি ওইভাবে ডিগ আউট না করি, তাহলে একটা ইমব্যালেন্স তৈরি হবে আমাদের ইকোনমিতে। কারণ দীর্ঘকাল ধরে জাতীয় নীতিমালা এবং বিনিয়োগে শুধুমাত্র ভূমি সম্পদের উপর জোর দেওয়া হয়েছে, অন্যদিকে আমাদের প্রায় সমান সংখ্যক যে আমাদের সমুদ্র সম্পদ আছে তা নিয়ে ওইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সো গভীর সমুদ্রের সক্ষমতার অভাব আমাদের মৎস্য আহরণ মূলত অগভীর পানিতে সীমাবদ্ধ। প্রায় 40,000 বর্গ কিলোমিটার গভীর সমুদ্রাঞ্চল প্রায় এখনও অব্যবহৃত রয়েছে। যদি সমুদ্রবিজ্ঞান, ওশানোগ্রাফি, মেরিটাইম শিক্ষা এবং আধুনিক ডেটা নির্ভর ব্যবস্থাপনার দক্ষ জনবল নিশ্চিত করা যায়, তাহলে একমাত্র এই সামুদ্রিক সক্ষমতাটাকে আমরা চাইলে ইউজ করতে পারবো। সো এখানে কিছু বটলনেক আছে এবং কিছু অন্তরায় আছে। বটলনেক বলতে বোঝায় যে একটা বোতলের যেরকম সারা বডিটা হচ্ছে বড় এবং যে প্রান্ত দিয়ে হচ্ছে পানিটা বের হয় সেটা থাকে সরু, সো ওইটা কিন্তু পানির ফ্লোটাকে রেস্ট্রিক্ট করে দেয়। সো এইভাবে আমরা যে কোনো কিছুকে ইমপ্লিমেন্ট করতে গেলে একটা বোতলনেক তৈরি হতে পারে। সো 4টা বোতলনেকের কথা এইসব পত্রিকাগুলোতে উঠে আসছে। সেটা হচ্ছে গভর্নেন্স, সমন্বিত মেরিটাইম নীতির অভাব এবং সমুদ্র ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন সংস্থার মধ্যে এখতিয়ার এবং দায়িত্বের দ্বন্দ্ব আছে। আবার এনভায়রনমেন্ট ইস্যু আছে। এনভায়রনমেন্ট ইস্যুগুলো কি? জলবায়ু পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্য ও তেল নিঃসরণের ফলে সামুদ্রিক দূষণ হচ্ছে। এরপরে অবৈধ, অননুমোদিত ও নিয়ন্ত্রণহীন মৎস্য শিকার এবং চোরাচালান এবং বঙ্গোপসাগরে ভূ রাজনৈতিক একটা প্রতিযোগিতা, যা আমরা ইন্ডিয়া, মায়ানমার এবং আমাদের মাঝে আমরা লক্ষ্য করি। লাস্টে আমাদের ওই রকমভাবে আসলে প্রযুক্তিও নাই, যেটা টু বি ফ্যাক্ট, ম্যাটার অফ ফ্যাক্ট, যে গভীর সমুদ্রের সম্পদ আহরণের জন্য যে আধুনিক প্রযুক্তি দরকার, যে বৈজ্ঞানিক গবেষণা বা R&D দরকার, তাই আমাদের মধ্যে ঘাটতি লক্ষণীয়। সো উত্তরণের উপায় এক, এটা হচ্ছে টেকসই মৎস্য এবং প্রযুক্তিগত রূপান্তর করতে হবে। সো মেরিন স্পেটিয়াল প্ল্যানিং, বিজ্ঞান ভিত্তিক মেরিন প্রোটেক্টিভ অ্যান্ড ফুরিফ এরিয়ায় MPA ঘোষণা এবং মাছের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা খুব স্ট্রিংজেন্ট ওয়েতে ইমপ্লিমেন্ট করতে হবে। টেকনোলজি ইন্টিগ্রেশন, সমুদ্রে মাছ ধরার সময় আন্তর্জাতিক মানের ট্রলার ব্যবহার এবং ট্রেকিংয়ের জন্য ভেসেল মনিটরিং সিস্টেম বা VMS স্থাপন করতে হবে। ব্লু বায়োটেকনোলজি, যে সনাতন অথবা প্রচলিত পদ্ধতির বদলে বায়োফ্লক বা RAS প্রযুক্তির মাধ্যমে সনাতন যে উপায়ে যে উচ্চমানের যে শৈবাল প্রজাতি আছে তাদের যে চাষ বা সিউইড, এগুলোকে সম্প্রসারণ করতে হবে। কারণ এগুলা আমরা ফার্মাসিউটিক্যাল ওয়েতে হচ্ছে আমরা যদি বলি, অথবা অনেক সময় কেমিক্যালি বিভিন্ন কম্পাউন্ড তৈরির ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হতে পারে। সো উত্তরণে আরেকটা উপায়ে কথা বলি, দ্য হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ। প্রস্তাবিত মেরিটাইম বিষয়ক যে মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ মেরিটাইম অ্যাফেয়ার্স, যা হচ্ছে এখন প্রস্তাবিত, বা সেন্ট্রাল কোঅর্ডিনেশন সেল, যা সকল কাজ সমন্বয় করবে। এখানে কি কি সমন্বয়গুলা হচ্ছে করা যাবে? এটা হচ্ছে পোর্টস এবং শিপিং, এগুলো হচ্ছে দেখবে এই মন্ত্রণালয়। অন্যদিকে এনার্জি এবং মিনারেলসগুলো যে বিষয় আছে সেগুলো হচ্ছে দেখবে কীভাবে আমরা টাইডাল এনার্জি, কীভাবে আমরা হচ্ছে উইন্ড এনার্জি, জোয়ার ভাটার মাধ্যমে আমরা কীভাবে এনার্জিগুলো তৈরি করতে পারি এবং কীভাবে গ্যাস উৎপাদন করতে পারি, এই সবগুলো এই মিনিস্ট্রিটা দেখবে। এছাড়া হচ্ছে ফিশারিজ এবং এনভায়রনমেন্টকে ক্ষতি না করে কীভাবে আমরা গভীর সমুদ্রের মধ্যে গিয়ে যাতে মৎস্য আহরণটা করতে পারি। এছাড়া নেভি এবং কোস্টগার্ড কেউ সমন্বয় এখানে করতে হবে, না হলে দেখা যাবে অনেক সময় জলদস্যুদের আক্রমণ হতে পারে। সো গবেষণা ও শিক্ষা, এটার জন্য আলাদা করে বিশ্ববিদ্যালয় তৈরি করা তো অবশ্যই প্রয়োজন। এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটিতে যাতে ডিপার্টমেন্ট থাকে তাও নিশ্চিত করতে হবে।
সো এই ক্ষেত্রে উত্তর নম্বর 3, জলবায়ু সহনশীলতা ও পরিবেশ সুরক্ষা। সো আমাদেরকে কোনো আনডাউটেবলি অ্যান্ড আনইকুইভোক্যালি পলিউশনটাকে কন্ট্রোল করতে হবে। সো উপকূলীয় শিল্প কারখানায় পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করা এবং সামুদ্রিক প্লাস্টিক বর্জ্য এবং দূষণকে রোধ করা। ন্যাচারাল শিল্ড, সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বন সংরক্ষণ যা মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে এবং উপকূলকে ঘূর্ণিঝড় থেকেও রক্ষা করে। অর্থাৎ সুন্দরবনকে আমাদেরকে রক্ষা করতে হবে। কঠোর আইন বা লিগ্যাল এনফোর্সমেন্ট প্রয়োজন। বাংলাদেশ যে পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং উপকূলীয় অঞ্চল নীতি 2005 বা কোস্টাল জল পলিসি এর যথাযথ প্রয়োগ করাটা বাধ্যতামূলক। যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যা ইউএনএ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে এবং আঞ্চলিক যে কূটনীতি আছে বা রিজিওনাল ডিপ্লোমেসি, এটা সমন্বয় করতে হবে। আমরা যদি এসডিজি 14-এর কথা বলি তাহলে দেখব যে এখানে লাইফ বিলো ওয়াটারের কথা বলা হয়েছে, যা আমরা ব্লু ইকোনমি থেকে আমরা পাই। অন্যদিকে এসডিজি 7 যেখানে অ্যাফোর্ডেবল এবং ক্লিন এনার্জির কথা বলা হয়েছে, যেমন ওয়াইন্ড এনার্জি, তারপরে টাইডাল এনার্জি, এগুলোর কথা বলা হয়েছে, তাও হচ্ছে আমরা পাই এই ব্লু ইকোনমি থেকে। অন্যদিকে ইকোনমি যে গ্রোথ এসডিজি 8, তাও সম্ভব এই ব্লু ইকোনমির মাধ্যমে অনেকটুকু। বর্তমানে 6 বিলিয়ন আছে, তা 60 বিলিয়ন পর্যন্ত করা সম্ভব। অর্থাৎ সামুদ্রিক সম্পদের সংরক্ষণ, দূষণ রোধ এবং টেকসই ব্যবহার নিশ্চিত, সমুদ্রের ঢেউ ও বায়ু থেকে নবায়নযোগ্য শক্তির জ্বালানি উৎপাদন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন করা এবং আঞ্চলিক সহযোগিতা, রিজিওনাল যে কোঅপারেশন ইজ এ মাস্ট। সো বিমস্টেক এটা খুবই একটা ইমার্জিং আমাদের কোলাবোরেশন হতে পারে, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই এই যে আমাদের হচ্ছে ব্লু ইকোনমির যে ডিফারেন্ট ডাইমেনশনগুলোকে আনলক করতে পারবো। সো বিমস্টেকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সামুদ্রিক নিরাপত্তা এবং গবেষণা এবং সম্পদ ব্যবস্থাপনা যৌথ উদ্যোগ নিতে হবে। সো আমরা যদি একদম কনক্লুশনে হচ্ছে যদি বলি, তাহলে আমরা এটা বলতে পারি যে সমুদ্র যেটা, সেটা কিন্তু জাস্ট সমুদ্র নয়। সমুদ্র একটা ওয়েভকে কিন্তু ওয়েলথ হিসেবে কনভার্ট করা যায়, কারণ বাংলাদেশের একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অর্থনৈতিক সুযোগ হলো ব্লু ইকোনমি। বিজ্ঞানভিত্তিক গবেষণা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং দূরদর্শী নীতির মাধ্যমে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে পারলে বাংলাদেশ একটি সমৃদ্ধ ও টেকসই সামুদ্রিক শক্তি বা মেরিটাইম পাওয়ার হাউসে পরিণত হবে। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে ব্লু ইকোনমি রিলেটেড এই ইম্পর্টেন্ট আর্টিকেলটাকে শোনার জন্য। If you like this video, please subscribe and I will see you on the other side. Thank you.